ইউপি 2.0। আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম, এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। আমি যতদূর জানি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো একটা দেশে বাস করি যেটা সাংবিধানিক আচারে চলে, যেটার সংবিধান হচ্ছে সুপ্রিম রুল বুক। আমরা তো ভগবদ্গীতা, বাইবেল, কুরআনের বিচারে চলি না, আমরা তো কনস্টিটিউশনে চলি, এবং আমরা বিএনএস, বিএনএসএস, আইপিসি, সিআরপিসি যেটা ছিল সেই বিচার ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থায় চলি। সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কোনো পার্টি, কোনো সরকার বলে যে তারা দৈব বিচার হচ্ছে, এর থেকে বড় লজ্জাজনক জিনিস হতে পারে না। ভারত মেয়ে হারানোর যন্ত্রণাটা একটু হলেও কমেছে, যে সেই ক্রিমিনালদেরকে সরিয়ে দিয়েছে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও এনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি। এটা আমার দাবি, সবার দাবি থাকবে। আর যদি টিএমসি সরকার থাকতো তাহলে আজ ওই এনকাউন্টার হতো না, ওই ক্রিমিনাল বাড়তেই থাকতো। যেমন আমার তামান্না চলে গেছে, তখন আমি বারবার পুলিশের কাছে চেয়েছিলাম, বিচার চেয়েছিলাম, দুয়ারে দুয়ারে গেছি, বিচার চেয়েছি যে ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। আমার মেয়েটা চলে গেছে, আমার ছোট্ট মেয়েটা বিনা দোষে শেষ করে দিয়েছে, ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি বিচার পাইনি। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হয়। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এবং চাইলে তখন পরিস্থিতি অন্যরকম করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। এটাকে আমরা সবসময় ধিক্কার জানাই যারা করেছে, এবং এটার বিরুদ্ধে যেমন মানুষের একটা ক্ষোভ আছে, আমাদের সবারই ক্ষোভ আছে, এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তা তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে, চুল্লুখোর, মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে মৃতদেহ লোপাট করা হয়েছিল, তার পেছনে রয়েছে সুপরিকল্পনা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি,
সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল, তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয়ে ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনত এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। যেদিনকে এই ঘটনা সেদিনকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি দুপুর থেকে। ঘটনার যে জায়গায় প্রথম সিসি ক্যামেরা ধরা পড়েছে যে এই প্রভাস মণ্ডল হেঁটে যাচ্ছে, সেখান থেকে এই পথে আসতে গেলে প্রায় 750 মিটার রাস্তা দিয়ে, কিন্তু যেখানে সিসি ক্যামেরার ফুটেজে প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল সেখান থেকে পাশেই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তাও একই রকমভাবে যেটা জানা যাচ্ছে যে এরকমই নির্জন। সেই পথ অবলম্বন করা হয়েছে। সেখানে একটি মাত্র সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরা ঝড়ের কারণে সেই আগেই তার কাটা অবস্থায়, অর্থাৎ সেটা অকেজো। সেইভাবে আলোর ব্যবস্থা নেই। সরাসরি এসে লাইন ক্রস করে এই জলাশয়ের মধ্যেই ওই নাবালিকাকে মৃত অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া হয় যাতে কেউ কোনো সন্দেহ না করে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখানেই সুপরিকল্পনা এবং পরিকল্পনা একা এক ব্যক্তি শুধু করেছে এমনটা মনে করছিল না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে যখন থেকে এই প্রভাসকে দেখা যায়, তার পরবর্তীকালে তদন্ত যত এগোয় তারা নিশ্চিত হন ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। আর বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনে নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। দেখো, কিছুক্ষণ আগেই প্রভাস মণ্ডলের দেহ কিন্তু পুলিশ নিয়ে বেরিয়ে যায়। পুলিশ যেটা বলছে যে এই প্রভাস মণ্ডলের দেহর ময়নাতদন্ত হবে কলকাতা পুলিশ মর্গে, এবং কলকাতা পুলিশ মর্গের উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছেন, তেমনটাই পুলিশ স্পষ্টত জানায়। প্রসঙ্গত বলে রাখি, এই প্রভাস মণ্ডল সেই কিন্তু এই নারকীয় যে ঘটনা ঘটেছে তার অন্যতম একজন অভিযুক্ত ছিলেন। এই প্রভাস মণ্ডলকে নিয়েই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ গতকাল সূর্যপুরে গিয়েছিলেন সেই ঘটনাস্থলে। সেখানে কিন্তু তার যে বয়ান, তার যে বক্তব্য পুলিশ রেকর্ড করেছিল এবং যা যা তথ্য পুলিশ পেয়েছিল তার ভিত্তিতে যে ঘটনা রিকনস্ট্রাকশন করা, পুনর্নির্মাণ করার, সেই কারণে কিন্তু নিয়ে যাওয়া হয় 12টা 45 নাগাদ। এবং সেখানে নিয়ে যাওয়ার পর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বারুইপুর পুলিশ জেলার একজন সাব ইন্সপেক্টর যার নাম রনি সরকার, সেই রনি সরকারের কিন্তু রীতিমতো যে সার্ভিস রিভলভার, সেই সার্ভিস রিভলভার আচমকাই কেড়ে নেয় প্রভাস মণ্ডল এবং তারপরে কিন্তু সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। যেটা পুলিশ বলছে, যখন এরকম গুলি চালানোর ঘটনা ঘটে স্বাভাবিকভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং প্রভাস মণ্ডল যাতে পালিয়ে না যেতে পারে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই কারণে পুলিশ পাল্টা 2 রাউন্ড গুলি চালায়। যে গুলিটা চালিয়েছিল অর্ঘ্য মণ্ডল বলে আরেকজন সাব ইন্সপেক্টর, এবং তাতেই কিন্তু সে গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল। এবং তৎক্ষণাৎ সেই রক্তাক্ত অবস্থায় প্রভাস মণ্ডলকে কিন্তু সেই গুলিবিদ্ধ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে রাতের বেলায় নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, তৎক্ষণাৎ হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই প্রভাস মণ্ডলের যে 2টি গুলি লেগেছিল সেটি প্রভাস মণ্ডলের বুকের ডান দিকের ঠিক পাঁজরের নিচে একটি গুলি লাগে এবং একটি গুলি লাগে তার খানিকটা নিচে পেটের মাঝামাঝি অংশে। এই 2টি গুলি লাগাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তার পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়। পুলিশি এনকাউন্টারে যেহেতু মৃত্যু হয়েছে সেই কারণে বারুইপুর মহকুমা হাসপাতালে সেখানে কিন্তু প্রথমত পুলিশ ইনকোয়েস্ট হয়, তারপরে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ইনকোয়েস্ট সম্পন্ন হয় এবং তারপরে জুডিশিয়াল ইনকোয়েস্ট সম্পন্ন কিছুক্ষণ আগে হলো। এবং সেই ইনকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যরাও ছিলেন, অর্থাৎ কিনা প্রভাস মণ্ডলের মা এবং তার স্ত্রী ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলার তদন্তকারী দলের আধিকারিকরা তারা ছিলেন। একবার ম্যাজিস্ট্রেট এসেছিলেন, ম্যাজিস্ট্রেট তিনি ইনকোয়েস্ট সম্পন্ন করেন, পরবর্তী ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আসেন, সেটা সম্পন্ন হয় এবং তার আগে পুলিশ করে রেখেছিল। এবং সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর তার দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা পুলিশ মর্গে পাঠানো হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
টিভি।